সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশ অবশেষে তিস্তা ইস্যুতে দীর্ঘ প্রতীক্ষার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন কৌশলগত পথ বেছে নিয়েছে। 6 মে বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর বৈঠকে শুধু এক চীন নীতির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত হয়নি, একই সঙ্গে এমন একটি বার্তা দেওয়া হয়েছে যা নয়াদিল্লিতে গভীর অস্বস্তির সৃষ্টি করেছে। বৈঠকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের অংশগ্রহণ ও সমর্থন চেয়েছে। প্রায় 1.5 দশক ধরে ঝুলে থাকা তিস্তা সংকটকে এবার কার্যত চীনের আলোচনার টেবিলে তুলে দিল ঢাকা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক শুধু একটি পানি প্রকল্পের বিষয় হিসেবে দেখছেন না, বরং এটিকে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় হিসেবেও মূল্যায়ন করছেন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি ও জনজীবনের অন্যতম প্রধান ভিত্তি। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা সহ বিস্তীর্ণ অঞ্চলের সেচ ব্যবস্থা এই নদীর পানির উপর নির্ভরশীল। বাংলাদেশ সরকারের বিভিন্ন হিসেব অনুযায়ী দেশের প্রায় 14% আবাদি জমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিস্তার পানির সঙ্গে যুক্ত এবং প্রায় 7% বেশি মানুষের জীবন জীবিকা এই নদী কেন্দ্রিক। কিন্তু শুষ্ক মৌসুমে ভারত উজানে পানি প্রত্যাহার করায় নদীটির প্রবাহ ভয়াবহভাবে কমে যায়। অনেক স্থানে নদী প্রায় শুকিয়ে খালে পরিণত হয়েছে। কৃষকরা সেচ সংকটে পড়েন, ভূগর্ভস্থ পানির উপর চাপ বাড়ে এবং উত্তরাঞ্চলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হতে থাকে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি জানিয়ে আসছে। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে একটি সমঝোতার খসড়া প্রায় চূড়ান্ত হয়েছিল। আলোচনায় ভারত 42.5% এবং বাংলাদেশ 37.5% পানি পাবে এমন একটি কাঠামো নিয়ে ঐক্যমত হয়েছিল বলে তখন জানানো হয়। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানান। তার বক্তব্য ছিল, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের কৃষি চাহিদা পূরণ না করে বাংলাদেশকে পানি দেওয়া সম্ভব নয়। ভারতের সংবিধান অনুযায়ী পানি রাজ্য সরকারের বিষয় হওয়ায় কেন্দ্রীয় সরকার চুক্তি বাস্তবায়ন থেকে সরে আসে। সেই থেকে তিস্তা চুক্তি কার্যত স্থবির হয়ে পড়ে। বাংলাদেশে তখন ব্যাপক হতাশা তৈরি হয়, কারণ দিল্লি রাজনৈতিকভাবে সদিচ্ছার কথা বললেও বাস্তবে কোনো সিদ্ধান্ত কার্যকর করতে পারেনি। এরপর নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরও তিস্তা নিয়ে বহুবার আলোচনা হয়েছে, যৌথ নদী কমিশনের বৈঠক হয়েছে, কারিগরি টিম আদান প্রদান হয়েছে, কিন্তু বাস্তব অগ্রগতি হয়নি। বাংলাদেশে অনেকেই মনে করেন ভারত ইচ্ছা করেই বিষয়টি ঝুলিয়ে রেখেছে। মোদী সরকার শুরু থেকেই নেইবারহুড ফার্স্ট নীতির কথা বলে এসেছে। বাংলাদেশকে আঞ্চলিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও তুলে ধরা হয়েছে। নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ বাণিজ্য, ট্রানজিট ও কানেক্টিভিটির ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক গত 1 দশকে উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। কিন্তু তিস্তার মতো একটি আবেগঘন প্রশ্নে দিল্লির নিষ্ক্রিয়তা বাংলাদেশের জনগণের মধ্যে হতাশা বাড়িয়েছে, বিশেষ করে যখন বাংলাদেশ ভারতের নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় বড় ধরনের সহযোগিতা দিয়েছে। তখন ঢাকায় প্রশ্ন উঠেছে, বিনিময়ে বাংলাদেশ কি পেয়েছে? এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বাংলাদেশ নতুন বাস্তবতার দিকে এগোচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এটি ভাটির অঞ্চলের মানুষের জন্য জীবন মরণের প্রশ্ন। সমাধানের জন্য আমরা আর অপেক্ষা করতে পারি না। কূটনৈতিক ভাষায় এই বক্তব্যের অর্থ পরিষ্কার। বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে, ভারত যদি সমাধান না দেয় তাহলে ঢাকা বিকল্প পথ নেবে। চীন সেই বিকল্প হিসেবে অনেক আগেই নিজেকে প্রস্তুত করেছে। গত 1 দশকে বাংলাদেশে চীনের অর্থনৈতিক উপস্থিতি দ্রুত বেড়েছে। পদ্মা সেতুর রেল যোগাযোগ, কর্ণফুলী টানেল, পায়রা বিদ্যুৎ প্রকল্প, শিল্পাঞ্চল উন্নয়ন, সড়ক ও অবকাঠামো নির্মাণ সহ
বহু বড় প্রকল্পে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে বেইজিং। ফলে তিস্তা প্রকল্পেও চীনের আগ্রহ নতুন কিছু নয়। প্রতিবেদন অনুযায়ী তিস্তা পুনরুদ্ধার ও সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পে চীন কয়েকশো কোটি ডলার সহায়তার আগ্রহ দেখিয়েছে। প্রকল্পের আওতায় নদী খনন, পানি সংরক্ষণ, নদী ভাঙন রোধ, সেচ অবকাঠামো উন্নয়ন এবং নদীকেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের জন্য এটি শুধু পানি ব্যবস্থাপনা নয়, বরং উত্তরাঞ্চলের অর্থনৈতিক পুনর্গঠনের একটি সম্ভাবনাও। কিন্তু ভারতের জন্য এখানেই সবচেয়ে বড় উদ্বেগ, কারণ তিস্তা অববাহিকার ভৌগোলিক অবস্থান ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি। চিকেন নেক নামে পরিচিত এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের সঙ্গে যুক্ত করেছে। সবচেয়ে সরু অংশে এর প্রস্থ মাত্র 20 কিলোমিটারের সামান্য বেশি। ভারতীয় সামরিক বিশ্লেষকদের মতে এটি ভারতের সবচেয়ে সংবেদনশীল ভৌগোলিক অঞ্চলগুলোর একটি। কোনো বড় সংঘাতের সময় এই করিডোর বিচ্ছিন্ন হয়ে গেলে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের যোগাযোগ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বাস্তবতায় বাংলাদেশের ভেতরে চীনের বড় আকারের পানি অবকাঠামো প্রকল্পকে ভারত নিছক উন্নয়ন সহযোগিতা হিসেবে দেখছে না। দিল্লির নিরাপত্তা মহলে শঙ্কা রয়েছে, চীনা প্রকৌশলী, প্রযুক্তি ও অবকাঠামোগত উপস্থিতি ভবিষ্যতে কৌশলগত নজরদারি সক্ষমতায় পরিণত হতে পারে। ভারত বহুদিন ধরেই আশঙ্কা করে আসছে যে চীন ধীরে ধীরে ভারত মহাসাগর ও দক্ষিণ এশিয়ায় একটি কৌশলগত বলয় গড়ে তুলছে। পাকিস্তানে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, মিয়ানমারের কেয়াউকফু বন্দর, সবকিছু মিলিয়ে দিল্লির কাছে এটি একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ। এখন তিস্তা প্রকল্পে চীনের প্রবেশ সেই উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। ভারতের আরেকটি বড় দুশ্চিন্তা হল বাংলাদেশ ধীরে ধীরে কৌশলগত ভারসাম্যের নতুন হিসেব কষছে। এতদিন দিল্লি মনে করত ভৌগোলিক বাস্তবতার কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের প্রভাব বলয়ের বাইরে যেতে পারবে না। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখাচ্ছে ঢাকা এখন বহুমাত্রিক কূটনীতির দিকে এগুচ্ছে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ নিজের কৌশলগত স্বাধীনতা বাড়ানোর চেষ্টা করছে। তিস্তা ইস্যুতে চীনের দিকে ঝুঁকে পড়া সেই বৃহত্তর কৌশলের অংশ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ বাংলাদেশ এখন বুঝতে শুরু করেছে শুধু ঐতিহাসিক সম্পর্কের উপর নির্ভর করলে হবে না, বাস্তব ফলাফলও প্রয়োজন। দীর্ঘ 15 বছর ধরে ভারত আলোচনার কথা বললেও বাস্তবে কোনো চুক্তি কার্যকর করতে পারেনি। অন্যদিকে চীন দ্রুত প্রকল্প বাস্তবায়ন, অর্থায়ন এবং দৃশ্যমান অবকাঠামো নির্মাণের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নিজেদের কার্যকর অংশীদার হিসেবে তুলে ধরছে। এখানে ভারতের জন্য মূল সংকট শুধু তিস্তার পানি নয়, বরং আস্থার প্রশ্ন। দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো এখন দেখছে ভারত প্রায় প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে ধীর, আর চীন দ্রুত কাজ শেষ করে। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপের পর বাংলাদেশও যদি এই ধারণা শক্তিশালী হয়, তাহলে আঞ্চলিক রাজনীতিতে ভারতের অবস্থান দুর্বল হতে পারে। বাংলাদেশের ভেতরেও তিস্তা ইস্যু এখন রাজনৈতিক ও কূটনৈতিক প্রতীকে পরিণত হয়েছে। উত্তরাঞ্চলের মানুষ বহু বছর ধরে পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন করছে। নদী শুকিয়ে যাওয়ায় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদীকেন্দ্রিক অর্থনীতি ভেঙে পড়ছে। ফলে সরকারের উপর চাপ বাড়ছিল। কেবল আলোচনা নয়, বাস্তব পদক্ষেপ নিতে হবে। সেই চাপের বাস্তব প্রতিফলন এখন চীনের দিকে ঝুঁকে পড়া। তবে এই সিদ্ধান্তের ঝুঁকিও রয়েছে। চীনের অর্থায়ন নিয়ে বিশ্বজুড়ে নানা বিতর্ক আছে। অনেক ক্ষেত্রে চীনা ঋণকে ঋণের ফাঁদ হিসেবেও সমালোচনা করা হয়। শ্রীলঙ্কার হাম্বানটোট বন্দর দীর্ঘমেয়াদী ইজারা দেওয়ার ঘটনা প্রায় উদাহরণ হিসেবে সামনে আনা হয়। যদিও বাংলাদেশ এখন পর্যন্ত তুলনামূলকভাবে সতর্ক অর্থনৈতিক নীতি অনুসরণ করেছে, তবুও তিস্তার মতো কৌশলগত প্রকল্পে গভীর চীনা সম্পৃক্ততা ভবিষ্যতে
নতুন নির্ভরতা তৈরি করতে পারে। এছাড়া ভারত বাংলাদেশ সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে। দিল্লি হয়তো প্রকাশ্যে কঠোর প্রতিক্রিয়া দেখাবে না, কিন্তু কৌশলগতভাবে বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করবে। বিশেষ করে নিরাপত্তা, সীমান্ত ও আঞ্চলিক যোগাযোগের প্রশ্নে ভারত ভবিষ্যতে আরও সতর্ক অবস্থান নিতে পারে। তবে একই সঙ্গে দিল্লির সামনে একটি বড় প্রশ্ন উঠে এসেছে, বাংলাদেশকে কি তারা সত্যি সমমর্যাদার অংশীদার হিসেবে বিবেচনা করছে, নাকি কেবল প্রভাব বলয়ের একটি দেশ হিসেবে দেখছে? অনেক বিশ্লেষকের মতে তিস্তা ইস্যু ভারতের জন্য একটি সতর্ক সংকেত। কারণ দক্ষিণ এশিয়ার নেতৃত্ব শুধু সামরিক শক্তি বা ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে বিশ্বাসযোগ্যতার উপর। প্রতিবেশীরা যদি মনে করে ভারত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে না, তাহলে তারা স্বাভাবিকভাবেই বিকল্প শক্তির দিকে ঝুঁকবে। বাংলাদেশ এখন সেই বাস্তবতার একটি উদাহরণ। চীনের জন্য এটি বড় কূটনৈতিক সুযোগ। বেইজিং খুব সতর্কভাবে বাংলাদেশকে কাছে টানছে। তারা সরাসরি ভারত বিরোধী অবস্থান নিচ্ছে না, কিন্তু উন্নয়ন সহযোগিতা ও দ্রুত বাস্তবায়নের বার্তা দিচ্ছে। চীনের কৌশলী হলো অর্থনৈতিক প্রকল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করা। তিস্তা প্রকল্প যদি বাস্তবে রূপ নেয়, তাহলে সেটি শুধু উত্তর বাংলাদেশের পানি ব্যবস্থাপনা নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মানচিত্রেও প্রভাব ফেলবে। এদিকে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানও বদলাচ্ছে। এতদিন তিস্তা প্রশ্নে ঢাকা অপেক্ষার নীতি অনুসরণ করেছে, কিন্তু এখন সেই ধৈর্যের সীমা শেষ হয়েছে বলেই মনে হচ্ছে। খলিলুর রহমানের বক্তব্যে সেই হতাশা স্পষ্ট ছিল। তিনি কার্যত জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন হলে নতুন অংশীদার বেছে নেওয়া হবে। এই অবস্থান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তাও বহন করে। সরকার দেখাতে চাইছে যে তারা শুধু কূটনৈতিক আশ্বাসে বসে নেই, বরং বাস্তব সমাধান খুঁজছে। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত। সব মিলিয়ে তিস্তা এখন শুধু একটি নদী নয়, এটি দক্ষিণ এশিয়ার শক্তির প্রতিযোগিতার প্রতীক। এখানে পানি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রভাব, আঞ্চলিক নেতৃত্ব এবং বিশ্বাসযোগ্যতা। ভারত যদি দ্রুত ও বাস্তবসম্মত সমাধানের পথে না আসে, তাহলে বাংলাদেশের চীনমুখী ঝোঁক আরও বাড়তে পারে। আর সেটি হবে নয়াদিল্লির জন্য সবচেয়ে বড় কৌশলগত ধাক্কা। কারণ শেষ পর্যন্ত ভূ রাজনীতিতে শূন্যস্থান বলে কিছু থাকে না। যে শক্তি আস্থা হারায়, তার জায়গা অন্য কেউ এসে পূরণ করে। তিস্তা ইস্যুতে বাংলাদেশের সাম্প্রতিক পদক্ষেপ সেই পরিবর্তনেরই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি এখনো সময় থাকতে পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি তিস্তার স্রোতের সঙ্গে সঙ্গে আঞ্চলিক প্রভাবও ধীরে ধীরে বেইজিংয়ের দিকে প্রবাহিত হবে? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।